পরিবর্তন হতে হবে শিক্ষক রাজনীতির। একটি ছোট্ট একটু গল্প দিয়ে আমি শুরু করি। সেটা হলো যে কিছুদিন আগে আমি ঢাকা মেডিকেলে একদিন আমার এক কাজিনকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য গেলাম। তো ওখানে যখন সিরিয়াল আমি বসেছিলাম, তো তখন দেখলাম যেই অ্যাটেন্ডেন্ট রোগীদের সিরিয়াল মেনটেন করছে, সে সিরিয়াল ব্রেক করে বাহির থেকে কিছু লোকজন ঢুকাচ্ছে অল্প কিছু টাকা পেয়ে। তো আমি যখন সিরিয়ালে বসে বিষয়টা একটু প্রতিবাদ করলাম, একটু ধমক দিলাম যে এই আমরা তো সিরিয়ালে বসে আছি, আপনি কেন বাহির থেকে নিচ্ছেন? তো তখন লোকটা একটু চুপচাপ হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। কিন্তু 2 মিনিট পরেই আবার ওই একই লোক ঘুরঘুর ঘুরঘুর করে আমার পাশে এসে বলল, ভাই আপনার রোগী কোনজন বলেন, আগে দিয়ে দিই। এর মানে হলো যখন আমি প্রতিবাদ করলাম তখনই কিন্তু সেই একটু আমাকে ফেভার করে, একটু সুযোগ দিয়ে মূলত তার দুর্নীতির কাছে চালু করার চেষ্টা করছে। তাহলে ছাত্র রাজনীতির সমস্যাটা কোথায়? দেখবেন এখানে বিশ্ববিদ্যালয়ে যত ছাত্র দোষ বলেন, খারাপ বলেন, হল দখল করে, এটা করে সেটা করে, প্রত্যেকটার পিছনেই দেখবেন শিক্ষকদের রাজনীতি জড়িত। কারণ দুর্নীতিবাজ শিক্ষকরা তিনি যে হলে কিংবা প্রতিষ্ঠানে যে দুর্নীতি করেন, সেই দুর্নীতিকে লুকিয়ে রাখার জন্য কিংবা ছাত্রদের ভয়েসকে ডাউন করার জন্য তিনি মূলত সরকারি দল বা ক্ষমতাশীল যে ছাত্র সংগঠন থাকে তার হাতে হলকে তুলে দেয়। হলকে তুলে দিয়ে বলে তুমি হল চালাও, আমি টাকা পয়সা চালাই। এটা হলো আসল বাস্তবতা। সেজন্য যদি ক্যাম্পাসের পরিবর্তন চাই, ছাত্র রাজনীতির পরিবর্তন যদি আমি চাই, তাহলে প্রথম হতে হবে শিক্ষকদের রাজনীতির পরিবর্তন। শিক্ষকরা রাজনীতি করতে পারবে না। কারণ দেখেন একটা হলে, আমি যে হলটাতে থাকি এসএম হল, তো সেই হলে আমি যদি রাজনৈতিক হই, আমি যদি বায়াসড হই, তাতে সমস্যা কি হলে? আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র সংগঠন করি, তাহলে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ কেন নষ্ট হবে? হলের পরিবেশ কেন নষ্ট হবে? কারণ আমার তো অধিকার নাই আমি কোনো শিক্ষা কারিকুলাম তৈরি করব, আমার তো অধিকার নাই আমি হলে একজন শিক্ষার্থীকে সিট দেব। তাহলে সিটটা কে দেয়? দেয় হল প্রশাসন। কিন্তু হল প্রশাসন দুর্বল হওয়ার কারণে, হল প্রশাসন দুর্নীতিবাজ হওয়ার কারণে সে মূলত সরকারি দলের ছাত্র সংগঠনের হাতে হলকে তুলে দেয়। তো সেজন্য ছাত্র রাজনীতি শুধু না, বরং শিক্ষকদের রাজনীতির পরিবর্তন হতে হবে। এখন শিক্ষকদের রাজনীতি পরিবর্তন কি? সেজন্য বিশ্ববিদ্যালয়তে একটা ঘোষিত ব্যাপার আছে কি শিক্ষকরা রাজনীতি করতে পারবে না বা পারে না। তো এর ফলে আমরা কি দেখি? এর ফলে আমরা দেখি গুপ্ত রাজনীতির প্রচলন তৈরি হয়ে যায়। সেই প্রচলনটা কি? শিক্ষকরা হয়তো এখন আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, কিন্তু লাল নীল সাদা নানান রঙের খেলা খেলেন তারা। তিনি হয়তো সরাসরি কোনো দলের পদ নেন না, কিন্তু ওই দলীয় প্রোগ্রামের মিষ্টির ঝোল খেতে তিনি ঠিকই যান। কিন্তু যখন ওই দলীয় প্রোগ্রামে মিষ্টির ঝোল খেয়ে যখন উনি ক্যাম্পাসে ফিরে আসেন, তখন মূলত তিনি ওই দলেরই ছাত্র সংগঠন যারা থাকে তাদের দাবিদারি করা শুরু করেন। তো সেজন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকেও বরং শিক্ষকদের রাজনীতি চিরতরে নিষিদ্ধ হওয়া দরকার। যদি এটা হয়, ছাত্র রাজনীতি এমনিতে ঠিক হয়ে যাবে। আমার হলে কাজ কি? আমার হলে তো আমার নিজের সিট নিয়ে টানাটানি। আমি কিভাবে হলে সিট বাণিজ্য করবো? আমি কিভাবে আর 5 জনকে হলে সিট দেবো? মূলত এই হলে সিট দেওয়ার দায়িত্ব প্রশাসন। প্রশাসন যখন দুর্বল হয়, তখন আমরা দেখি এই ক্ষমতাগুলো চলে যায় ছাত্রদের। এর একটা বড় এক্সাম্পল আপনি দেখেন, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলা চলে যে ইতিহাসের সব থেকে দুর্বল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কারণ কি? কিছুদিন আগে দেখেন একটা গ্রুপ গিয়ে বললো ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা লাগবে, মানে 1 ঘন্টার নোটিশের মধ্যে তারা ঘোষণা দিয়ে দিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ, কোনো বিবেচনা ছাড়া। মানে তাদের অবস্থানটা এখন এমন হয়ে গেছে যে যদি আপনি 10 জন একটা মব নিয়ে যদি গিয়ে বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন একটা শাখা মঙ্গল গ্রহে আমরা খুলবো, তিনি 1 ঘন্টার নোটিশে মঙ্গল গ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন একটি শাখা খোলার নোটিশ জারি করে দেবেন। এটা হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন অবস্থা। তো সেই জন্য আমরা ছাত্র রাজনীতি পরিবর্তন থেকেও বরং বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন, হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাদের রাজনৈতিকভাবে আরো শক্তিশালী হওয়া দরকার, তাদের রাজনীতি মুক্ত থাকা দরকার, তাদের নৈতিকভাবে শক্তিশালী হওয়া দরকার। প্রশাসন যদি ঠিক থাকে, ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে কোনো রকমের খারাপ কোনো পরিবেশ তৈরি করতে পারবে না। ছাত্র রাজনীতি কেমন হবে এই নিয়ে অনেক আলোচনা অনেকেই দেয়। কেউ কেউ বলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা লাগবে। কেন নিষিদ্ধ করা লাগবে? ইতিহাসের যতগুলো বাক পরিবর্তন দেখেন, প্রত্যেকটা পরিবর্তনে সব থেকে বড় ভূমিকা রয়েছে ছাত্র নেতারা। 71-এর যে স্বাধীনতা দেখেন, সেখানে শেখ মুজিব যখন স্বাধীনতা ঘোষণা করতে রাজি হয় নাই, কোনোভাবেই কিন্তু সে স্বাধীনতা ঘোষণা করতে রাজি হয় নাই, বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও, তখন নিউক্লিয়াসের যে 4 খলিফার খবর আমরা জানি, এই 4 খলিফা জোর করে ধরে কিন্তু স্বাধীনতা যুদ্ধটাকে এগিয়ে নিয়ে গেছে। 90-এর আন্দোলন দেখেন, এরশাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলো বিভক্ত। তখন কি 3টি রাজনৈতিক যে জোট তখন ছিল, ওই ছাত্র সংগঠনগুলো তার প্রত্যেকটা মূল সংগঠনকে বাধ্য করেছিল যে ওই সময় এরশাদ বিরোধী আন্দোলনে তাদের একমত পোষণ করতে। তার ফলে কিন্তু তখন আন্দোলন সফল হয়েছে। 24-এ এসে কি হলো দেখেন, 24-এ এসেও দেখেন এই আন্দোলনে পুরোপুরি নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীরা। এখন আপনি এসে বলতেছেন শিক্ষার্থীদের রাজনীতি লাগবে না। তো এখানে একটা বড় অ্যাপলিটিক্যাল চিন্তা। এই অ্যাপলিটিক্যাল মূলত বিগত দিনে বানাতে চেয়েছিল আওয়ামী লীগ। সে চেয়েছিল শিক্ষার্থীদের মধ্যে কোনো রাজনৈতিক সচেতনতা না থাক, সে চেয়েছিল শিক্ষার্থীরা চুপ করে থাকুক। কারণ শিক্ষার্থীরা যত বেশি চুপ করে থাকতে পারবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার তত বেশি স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ পাবে। সেজন্য আমরা বলবো
অবশ্যই বিশ্ববিদ্যালয়ে এবং হলে অবশ্যই ছাত্র রাজনীতি থাকা দরকার। আমরা দেখি কিছু কিছু ছাত্র সংগঠন তারা বলে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে না, থাকবে কিন্তু হলে থাকবে না। কেন? যেই বিশ্ববিদ্যালয়ে যদি কেউ কোনো দখলদারিত্ব করতে পারে তাহলে হলে সমস্যা কি? আপনি হলে হলে কি সে হল দখল করবে? আজকে বলতেছি হলে যদি কোনো সংগঠন কমিটি দেয় সে হল দখল করবে, তাহলে ডাকসু নির্বাচন যেটা হবে ডাকসুর বিপিজিএস দ্বারা হবে, তারা যদি হল দখল করে, তারা যদি হলে বাণিজ্য শুরু করে তখন কি হবে? তার মানে কি হলে ডাকসু হবে না? তো এই ধরনের চিন্তা ভাবনা ছাত্র সংগঠনগুলো কখন করে? যখন কোনো ছাত্র সংগঠন তার নিজের দলের নিজের আদর্শের ব্যাপারে নিজের ইতিহাসের ব্যাপারে যখন হীনমন্যতায় ভোগে, নিজের আদর্শের ব্যাপারে যখন পিছুটান থাকে, তখন সে মূলত ওভারঅল সর্বোচ্চ জায়গা থেকে ছাত্র রাজনীতির বিরুদ্ধে করে। সেজন্য আমাদের অনুরোধ থাকবে ছাত্র রাজনীতির বিরুদ্ধে একটা মব তৈরির চেষ্টা করে সেজন্য কেউ না করা হয়। ছাত্র রাজনীতি তাহলে কেমন হবে? এর প্রেক্ষাপটে অনেকেই বলেছেন, কেউ বলেছেন আইডিয়া, কেউ বলেছেন অনেক কিছু, কেউ বলেছেন সিভিল সার্ভিস, কেউ বলেছেন স্বেচ্ছাসেবক সেবামূলক। আমি বলি সেবামূলক না, ছাত্র সংগঠনের কাজ হলে হলে পানির ফিল্টার, পাম্পার আর এটা সেটা দিয়ে বেরোনো নয়, হলে হলে ত্রাণ দিয়ে বেরোনো। শিক্ষার্থীদের সংগঠন ছাত্র সংগঠনগুলোর কাজ না। ছাত্র সংগঠনগুলোর কাজ হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের প্রত্যেকটা অধিকারকে বুঝিয়ে দেওয়া, প্রত্যেকটা অধিকার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীকে বুঝিয়ে দেওয়া। সেজন্য আমরা মনে করি আমরা যে সামনে যে ডাকসু নির্বাচন আসছে সেখানে আমরা নির্বাচিত হতে পারি, অবশ্যই আমাদের একটাই শুধু প্রায়োরিটি থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের তার অধিকারকে বুঝিয়ে দেওয়া। 2800 কোটি টাকার যে বাজেট প্রণয়ন করা হয় সেই বাজেটের প্রত্যেকটা পয়সার অধিকার শিক্ষার্থীদের বুঝিয়ে দেওয়া হবে আমাদের প্রথম সবচেয়ে বড় ম্যান্ডেট। প্রিয় বন্ধুরা, এখন দেখেন ছাত্র রাজনীতি নিয়ে ডাকসু নিয়ে যেহেতু আলাপ, আচ্ছা বাকি দুটো শিক্ষা এবং গবেষণা। শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে অবস্থা সেম। দেখেন মাত্র 2800 কোটি টাকা বাজেট হয়, তার মধ্যে গবেষণা দেওয়া হয় মাত্র 2%। কেন? কারণ হলো গবেষণা কেন করে না? আমার কাছে মনে হয় বাজেটের থেকে বড় একটা ব্যাপার হলো গবেষণা করার দরকার হয় না। কারণ কি, বিশ্ববিদ্যালয়ে গবেষণার এখন এমন অবস্থা হয়ে গেছে, মাস্টার্সে যে গবেষণা করা লাগে ওটা করা লাগে 5টা-10টা মার্ক পাওয়ার জন্য। ওটার এমন অবস্থা, ওটা দেশে কোনো কাজে লাগে না, ওটা সর্বোচ্চ কাজ হয় কেজি মূল্যে বিক্রি হয়। তো যখন শিক্ষার্থী জানে যে আমি যে গবেষণা করব, আমি যে পেপারটা জমা দেবো, এই পেপারটা এখন থেকে 6 মাস পর শুধু কেজি মূল্যে বিক্রি হয়ে ডিপার্টমেন্টের যে স্টাফ আছে তাদের পকেটে 2-4টা টাকা ঢুকবে, এছাড়া দেশে কোনো উপকার হবে না, তখন সে আসলে গবেষণা করে না। যদি আপনি গবেষণাগুলোকে রাষ্ট্রীয়ভাবে এখনকার যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে এই প্রত্যেকটা জায়গায় যদি কাজে লাগানোর ব্যবস্থা করে দেন, তখন দেখবেন শিক্ষার্থীরা গবেষণা আগ্রহী হবে। আজকে ডাকসু নিয়ে যেহেতু আলাপ, একটু একটা সময় বলি। ডাকসু হলে হয় কি, পুরো দেখেন শিক্ষকদের মধ্যে একটা অবস্থা, গুপ্ত রাজনীতি, দলীয় রাজনীতি করে না, লাল নীল কালো রাজনীতি করে। শিক্ষার্থীদের মধ্যে একই অবস্থা, 5ই আগস্টের পরে একটা গুপ্ত প্রবণতা তৈরি করে দেওয়া হয়েছে। হলে হলে সব জায়গায় ক্যাম্পাসের মধ্যে প্রচারণা কি করা হয়েছে, ছাত্র রাজনীতি ক্যাম্পাসে চলবে না, কি চলবে, সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি। তাহলে ওই সাধারণ শিক্ষার্থী কে? যে 2 দিন আগে সাধারণ শিক্ষার্থী, 2 দিন পরে অসাধারণ শিক্ষার্থী, বিভিন্ন কমিটিতে তাদেরকে দেখা যায়। আমরা এটাও দেখেছি, 2 দিন আগে ছাত্র রাজনীতির বিরুদ্ধে মিছিল দিয়েছে, 2 দিন পরে সে বিভিন্ন ছাত্র সংগঠন, শিবির বলেন, বাকশাস বলেন, এমনকি ছাত্র দলের বিভিন্ন কমিটিতে তাদেরকে আমরা দেখেছি। এখন তাহলে ডাকসুর ক্ষেত্রেও আবার একই একটা বয়ান মাঠে আনা হয়েছে, কি যে ডাকসু নির্বাচন হতে হবে অরাজনৈতিক, যে তাকে আমরা ভোট দেবো। কারণ ছাত্র রাজনীতি যারা করে, যারা ছাত্র সংগঠনের সাথে যুক্ত আছে তাদেরকে ভোট দেওয়া যাবে না। কারণ কি? কারণ অরাজনৈতিক হইলেই নাকি সে খুব ভালো জনদরদী হয়ে উঠবে। আমরা বলবো যে শিক্ষার্থী কোনো অন্যায়ের বিরুদ্ধে এতদিন সামনে আসে নাই, যে শিক্ষার্থী বিগত 10 বছরে কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই, সেই শিক্ষার্থী সামনে ডাকসুতে নির্বাচিত ভিপি হলেও সে শিক্ষার্থীদের জন্য কোনো কাজ করতে পারবে না, তার সেই গার্ডসই নাই। যারা বিগত দিনে স্বৈরাচারের চোখে চোখ রেখে কথা বলেছে, যারা বিগত দিনে আত্মস্বার্থ ত্যাগ করে হলেও স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে, আগামী দিনেও যদি কেউ স্বৈরাচারী হয়ে উঠতে চায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি স্বৈরাচারী হয়ে উঠতে চায়, যারা আগে কথা বলতে পেরেছে তারা আগামী দিনেও কথা বলতে পারবে। এখন দেখেন যে ট্রেনটা চলছে, কি যে অরাজনৈতিক হতে হবে। বিগত সবগুলো ডাকসু নির্বাচনে যদি আপনি দেখেন, ডাকসু নির্বাচনের পরে যারা নির্বাচিত হয়েছে তারা হয়তো কোনো সংগঠনের সাথে যুক্ত, কোনো না কোনো সংগঠনের সাথে তারা যুক্ত। এমনকি কেউ যদি এমন থাকে যে সে কোনো দোকানের সাথে যুক্ত না, তার কোনো সংগঠন নাই, সে হয়তো সাধারণ শিক্ষার্থী বলে নির্বাচিত হয়েছে, নির্বাচনের পরে সে নিজে একটা নতুন দোকান খুলছে, নির্বাচিত হয়েছে, নির্বাচনের পরে সে নতুন একটা দোকান খুলছে, কিন্তু অরাজনৈতিক কিন্তু সে আর থাকে নাই। এমনকি দেখছি যে খুব অল্প সময়ের মধ্যে নতুন দোকান খুলতে না পারছে, সে নির্বাচন হওয়ার একদিনের মাথায় অন্য কোনো দোকানদারকে গিয়ে আম্মা আম্মু অনেক কিছু ডেকে এসেছে। তো সেই জন্য আমরা বলবো আগামী ডাকসু নির্বাচনে যারা বিগত দিনে ক্যাম্পাসে অধিকার আদায়ের সংগ্রামে সামনে ছিল, তাদেরকে শিক্ষার্থীরা যেন ভোট দেয়, তারাই যেন আগামী দিনে শিক্ষার্থীদের অধিকারের জন্য কথা বলতে পারে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা এই নীতির পক্ষে সবসময় থাকছি। সর্বশেষ একটাই শুধু কথা বলবো যে যদি নন পলিটিক্যাল যদি কেউ হয় তাহলে এর পরিস্থিতিটা কি হবে, একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই।
আমরা দেখি এখন কি বলে ইন্টারিম গভর্নমেন্ট, কি না হয়েছে নন পলিটিক্যাল, সিভিল সোসাইটি, আরো কত কিছু বলে। তো ইন্টারিম গভর্নমেন্ট নন পলিটিক্যাল দেখার পরে এরপরে যদি কারোর মনের মধ্যে শখ থাকে যে ডাকসু নন পলিটিক্যাল হওয়া লাগবে, তাহলে আমি বলবো তার মতো গব্বর আর কেউ নেই। তো সেই জায়গা থেকে বলবো ডাকসু কোনো হানিমুন পিরিয়ড পালন করার জায়গা না। ইন্টারিম গভর্নমেন্ট অফ অ্যাপলিটিক্যাল লোকজন এসে বসে বসে তাদের হানিমুন পিরিয়ড পাস করতেছে। ডাকসু এটা কোনো হানিমুন পিরিয়ড পার করার জায়গা না, এটা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জায়গা। সেজন্য আগামী ডাকসুতে যেই আসুক, আমরা চাই যারা বিগত দিনে কথা বলেছে তারাই আসুক, এবং বিগত সময়ে যারা স্বৈরাচারের বিরুদ্ধে রয়েছে, যারা সামনের ডাকসু নির্বাচন হোক বা না হোক, সামনের ডাকসু নির্বাচনে সে নির্বাচিত হোক বা না হোক, শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে পারবে তারা। আসসালামু আলাইকুম।